দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, নাফিজ এখনো বাসায় ফেরেনি। কেয়া বসে বসে মোবাইলে গেমস খেলছিল। তখনই তার মা এসে কেয়াকে বলল, নাফিজ এখনো বাসায় আসেনি কেন, তুই কি কিছু জানিস? কেয়া চোখে মুখে রাগী ভাব নিয়ে জবাব দিল, আমি কি তার অ্যাসিস্ট্যান্ট যে জানবো ওই অসভ্যটা কেন আসেনি, কই গেছে? এসব ফালতু ছেলের কথা আমাকে জিজ্ঞেস কর কেন? নাফিজ মা বাবা ভাই বোনহীন একটা ছেলে। জন্মের সময় মা মারা যায়, মা মারা যাওয়ার 1 মাস পরে বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই 2 বছর বয়স পর্যন্ত দাদির কাছেই থাকে। তখন অবশ্য বাবাই শহরে থেকে সৎ মায়ের অগোচরে খরচের টাকা দিতেন। কিন্তু নসিব সহায় না থাকলে যা হয়, জন্মের 2 বছর বয়সে দাদিও পরপারে চলেন যান। তারপর থেকেই কেয়ার মা বাবা মানে নাফিজের বড় চাচা চাচিই তার লালন পালন করতে থাকে। তখন অবশ্য কেয়ার মা বাবা নিঃসন্তান ছিল, তাই খুশি মনে নাফিজকে গ্রহণ করে। কিন্তু নাফিজকে লালন পালনের ভার নেওয়ার 1 বছর পরই কবিতা বেগম, কেয়ার মা, এর কোল জুড়ে কেয়া আসে। কবিতা বেগম মনে করেন নাফিজকে নিজের করে নেওয়ার ফলেই আল্লাহ খুশি হয়ে তাকে সন্তান দান করেছেন, তাই তিনিও কখনো নাফিজকে কোনো বিষয়ে কষ্ট পেতে দেন না। কেয়ার মা, চুপ বেয়াদব মেয়ে, নাফিজকে অসভ্য বলিস কোনো সাহসে? ও কি অসভ্যতামি করছে তোর সাথে যে তুই ওকে এভাবে বলিস? কোনো দিন তোর সাথে তো ও উচ্চস্বরে কথাটা পর্যন্ত বলে না। কেয়া, হুফ মা, বন্ধ কর তোমার লেকচার, এসব ফালতু ছেলেকে নিয়ে আমার মুড খারাপ করাইও না। কেয়া কথাগুলো বলতে বলতেই কেয়ার মায়ের মোবাইলটা বেজে ওঠে। নাফিজ কল দিয়েছে। কবিতা বেগমও, হ্যালো নাফিজ, তুই কই? বাবা, আমি কখন থেকে টেনশনে আছি। নাফিজ, বড় আম্মু, সরি, ভুল হয়ে গেছে। আসলে আমি যেখানে আছি সেখানে মোবাইল ইউজ করা এলাও না, তাই ভাবলাম পুরো কাজটা কমপ্লিট করে তোমাকে বাইরে এসে জানাবো। রাগ করো না প্লিজ। কবিতা বেগমও, ওকে, করব না, শুধু এটা বল দুপুরে খেয়েছিস আর বাসায় কখন আসবি? তোর বড় আব্বু এসে যদি জানে তুই বাসায় নেই খুব রাগ করবে। নাফিজ, না খাওয়ার সময় পাইনি আমি, 1 ঘন্টার মধ্যে আসবো, তুমি বড় আব্বুকে কিছু বল না আর বাসায় এসেই খাবো। বায় বলেই নাফিজ কল কেটে দেয়। আর এরই মধ্যে কেয়ার বাবা আসাদুর রহমান, কেয়ার বাবা, ও বাড়ি আসেন। আসাদুর রহমান একজন সফল ব্যবসায়ী। নাফিজের বাবা কেয়ার বাবার থেকে শিক্ষিত বেশি ছিলেন আর তার স্বপ্ন ছিল সরকারি চাকুরি করার, তাই তিনি সেই পথেই যান। কিন্তু কেয়ার বাবা মাধ্যমিক পাশ করার পর বাবার মৃত্যু হওয়ায় সংসারের দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে নিজের স্বপ্নগুলোকে দাফন করেন বুকের গভীরেই। কিন্তু ভাগ্য ভালো হলে যা হয়, তিনি ছোট একটা ব্যবসায় পরিশ্রম আর জীবনসঙ্গীর সাপোর্ট পেয়ে আজ একজন সফল ব্যবসায়ী। আসাদুর রহমান, কবিতা, তুমি কি ফ্রি? কবিতা বেগমও, কি ব্যাপার, বাড়িতে ঢুকেই এমন প্রশ্ন? আসাদুর রহমান, কারণ আছে, তাই তো করলাম এমন প্রশ্ন, আর তুমি তো সারাক্ষণ কেয়া আর নাফিজকে নিয়েই বিজি থাকো, তাই জিজ্ঞেস করছি। আমার আজ ডিনার ইনভাইট আছে, তোমাকে নিয়ে যাওয়ার ছিল। কবিতা বেগমও, ওহ তাই, বল, আমি তো বিজি না কিন্তু। আসাদুর রহমান, কিন্তু আবার কি? কবিতা বেগমও, নাফিজ এখনো বাসায় ফেরেনি, সারাদিন কিছু খায়নি, আমি চলে গেলে ও কিভাবে খাবে, আর কেয়া ও বাসায় একা। আসাদুর রহমান, ওহ, নাফিজ কখন আসবে আর কোথায় গেছে? কবিতা বেগম, আসতে 1 ঘন্টার মতো লাগবে, আর কোথায় গেছে সেটা বাসায় এসে বলবে বলছে। আসাদুর রহমান, তাহলে তুমি রেডি হয়ে নাও। বুয়াকে বল রান্না করে টেবিলে সব গুছিয়ে দেবে, আর কেয়া নাফিজ আসলেই একসাথে খেয়ে নেবে। কেয়া মামনি, কি তুমি ওয়েট করতে পারবে না নাফিজের জন্য? এতক্ষণ কেয়া বসে বসে তার মা বাবার কথা মন দিয়ে শুনছিল আর একটা প্ল্যান করছিল মনে মনে। আজ সুযোগ পেয়েছে নাফিজকে অপমান করার, বাড়িতে যখন কেউ থাকবে না। সে কি করে হাতছাড়া করবে এমন সুযোগ? কেয়া, হ্যাঁ বাপি, তোমরা যাও, আমি নাফিজ আসলেই খেয়ে নেব। মা, যাও, তুমি একটু ভালো করে তৈরি হও। ডিনার পার্টি বলে কথা।
1 ঘন্টার মধ্যে নাফিজ বসায় ফিরে, ততক্ষণে তার চাচা চাচি দুজনেই পার্টির জন্য চলে যায়। নাফিজ ফিরেই ওপরে চলে যায় আর কেয়া ড্রয়িং রুমে থাকায় নাফিজকে দেখে কিচেনে যায়। বুয়া টেবিলে সব খাবার গুছিয়ে রেখে নিজের ঘরে চলে যায়। 20 মিনিট পর নাফিজ নিচে এসে টেবিলে কেয়াকে দেখে ওপর চলে যেতে নেয়, কারণ কেয়া কখনোই তার সাথে টেবিলে বসে খেতে চায় না আর না ভালো করে কখনো কথা বলে। কবিতা বেগমের অনেক বকা শুনে এজন্য সে তবুও কেয়ার একটাই কথা, সে এই ছেলেকে কখনো আপন ভাবতে পারবে না, এই ছেলের কারণেই নাকি তার বাবা মা তাকে পর ভাবে। কি রে, চলে যাচ্ছিস কেন? খাবার কে খাবে? তোর আর মা আম্মু বাসায় নেই তাই আমি বসেছি, তোর খাবার নিয়ে ভাবিস না, আমি তোর চিন্তা করি তাই বসেছি। আমি জানি বড় আম্মু বড় আব্বুর সাথে গেছে, আর এও জানি খাবার বুয়া রেখে গেছে। নাফিজ: ও হ্যালো, কি ভাবিস নিজেকে তুই? এতিম মিসকিন কোথাকার, আসছে গলা উঁচু করে আমার সাথে কথা বলতে। ভুলে যাস না আমাদের বাড়িতেই থেকে ছোট থেকে বড় হয়েছিস। ভিখারি একটা, চুপচাপ খাবার খা আর যা এখান থেকে। এই রে, এখনই গালি দিলাম, এখন যদি না খায় আর আম্মু জানতে পারে কেস তো আমি খেয়ে যাব। খেয়েই যাব আমি, আর ভেবো না কাউকে কিছু বলবো। ঠোঁটের কোণে হাসি রেখে নাফিজ কথাটা বললে ও বুকের ভিতরটা তার ঠিকই চিড়ে যাচ্ছে। তারপরই নাফিজ চেয়ারে বসে পড়ল। যেই না সে এক লোকমা মুখে নিল অমনি তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করল। কিছুক্ষণ আগে কেয়া নাফিজকে দেখেই কিচেনে ঢুকে মরিচের কৌটা নিয়ে এসে টেবিলে তরকারির বাটিতে ঢেলে দেয় অনেকগুলো, যার ফলে নাফিজ তরকারি ভাতে মেখে মুখে দিতেই তার চেহারার রং পাল্টে যায় ঝালের কারণে। আর এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সব কিছুই লুকিয়ে দেখছিলেন কেয়াদের বুয়া, কারণ উনি জানতেন রোজকার মতো আজ ও কিছু করবে সে নাফিজের সাথে, যেন নাফিজ কষ্ট পায়। রাত 12টার পর বাড়ি ফেরেন কেয়ার মা বাবা, এসেই দেখেন পুরো বাড়ি অন্ধকার, শুধু উপরতলার একটা রুমে মৃদু আলো চোখে আসছে আর সেটা নাফিজের রুম। আলোটা দেখেই কবিতা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল, এই ভেবে কেয়া কিছু করেনি তো। মায়ের মন হয়তো এজন্যই বুঝতে পারেন কখন কোনো সন্তান কি করতে পারে। উনি এক প্রকার দৌড়েই ওপরে গেলেন। আসাদুর রহমান ও বুঝতে পেরেছেন কোথায় গেল ওনার স্ত্রী এমন হন্তদন্ত হয়ে। কারণটা তার ও জানা মেয়ের স্বভাবের। এরই মধ্যে বুয়া এসে ড্রয়িং রুমে দাঁড়াল। বড় সাহেব, আপনার কিছু লাগবো? বুয়া: না, আমার তো কিছু লাগবে না, তবে বাসায় কি কিছু হয়েছে? কারণ তুমি তো এত রাতে জেগে থাকো না, আবার নাফিজের রুমে ও আলো, সে ও এত লেট ঘুমায় না জরুরি কাজ ছাড়া। আসাদুর রহমান: না সাহেব, কিছু হয় নাই। মুখটা কাচুমাচু করে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি, 10 মিনিটের মধ্যে তুমি এখানেই থাকবা আর নাফিজকে ও বলবা নিচে আসতে কথা আছে। ওদিকে কবিতা বেগম ও নাফিজের দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলতে থাকেন। আর দরজা খুলতেই নাফিজ হাসি মুখ করে জিজ্ঞেস করে, বড় আম্মু কেমন কাটল সময়, আর তুমি এখানে কেন এসে ফ্রেশ হওনি এখনো? নাফিজের মুখটা দেখেই কবিতা বেগমের বুকটা ধক করে ওঠে, কারণ ছেলের চোখ দুটো অসম্ভব রকম লাল আর ফোলা, ও যা দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। এখনো চোখ থেকে অশ্রুগুলো লুকানোর বৃথা চেষ্টায় বারবার চোখ নিচু করে নিচ্ছে। কি হয়েছিল আজ বল আমায়, কেয়া কি বলেছে সত্যি বলবি, একদম মিথ্যে শুনতে চাই না। কবিতা বেগম: কি বলছো বড় আম্মু? কেয়া কেন কিছু বলতে যাবে? আমি আসলে তোমাকে যা বলার জন্য অপেক্ষা করছিলাম, আসলে আমি স্কলারশিপটা পেয়ে গেছি আর 4 দিনের মধ্যেই আমার যাওয়ার ডেট পড়ে যাবে। এই জন্যই মনটা খারাপ হয়ে গেছে, তোমায় ছেড়ে থাকতে যে খুব কষ্ট হবে আমার বলেই চোখের পানি ছেড়ে দিল নাফিজ। কবিতা ও কোনো কথা না বলে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, তবে শুধু ছেলের চলে যাওয়ার জন্য নয়, কে আজে আজও খারাপ কিছু করেছে সেজন্যও। বুয়া এসে বলতে লাগল, বড় সাহেব নিচে যাইতে কইছে আপনি গো 2 জনরে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আর বুয়া, তুমি খাবার গরম করে টেবিলে দাও। কবিতা:
5 মিনিটের মধ্যে নাফিজ নিচে আসলো আর দেখল বড় আব্বু গম্ভীর হয়ে সোফায় হেলান দিয়ে বসে আছেন। বড় আব্বু, কি হয়েছে তোমার? মুখটা এমন লাগছে কেন? শরীর ঠিক আছে তো? নাফিজ: আমি ঠিক আছি, তুই এত হাইপার হচ্ছিস কেন? আগে নিজেরটা বল, তোর কি হয়েছে? সারাদিন কোথায় ছিলি? আর চোখ মুখের এমন হাল কেন তোর? বড় আব্বু, আমি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম সেটার রেজাল্ট পেয়েছি, তাই সব ফর্মালিটি কমপ্লিট করে পুরো দিন লেগে গেছে, আর কিছু মিস্টেক ছিল সেগুলো ও ঠিক করতে সময় লেগেছিল। নাফিজ: নাফিজ আর বড় আব্বুর কথার মাঝেই কবিতা বেগম এসে উপস্থিত হন, তবে তিনি একা না, কেয়াকে ওর সাথে করে নিয়ে এসেছেন। কেয়ার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে ছিল। এ কি, তুমি কেয়াকে কেন নিয়ে আসছে ঘুম থেকে উঠিয়ে? আসাদুর রহমান: কারণ ও নাফিজকে আজকে ও কিছু বলেছে। কবিতা: বুয়া টেবিলে খাবার রাখতে রাখতে আর চোখে তাকিয়ে তাদের সব কথায় মনোযোগ রাখছিল। কি ব্যাপার কেয়া, তুমি আজকে ও কেন লেগেছ নাফিজের সাথে? ধমক দিয়ে কথাটা বলল আসাদ সাহেব। ধমকে আতকে উঠেছে কেয়া আর চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে কেয়া। আমি কি ক করলাম? কাপা কাণ্ঠে। তুমি কি করেছে তুমি জানো না? এরই মধ্যে বুয়া গড়গড় করে বলতে লাগলো খাবার টেবিলে ঘটে যাওয়া সব কিছু। কবিতা বেগম চোখের জল ছেড়ে দিলেন, সাথে বুয়া ও আর আসাদুর রহমান রাগে বসা থেকে দাঁড়িয়ে ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দেন কেয়ার গালে। আর চিল্লিয়ে বলতে থাকেন, তুমি কাকে এতিম মিসকিন বলেছ কেয়া? ও যদি এতিম হয় তাহলে আমরা কারা? কিসের এত রাগ তোমার তার ওপর বলো? কোনো জিনিসের কমতি ছিল তোমার যে তুমি ওর খুশি মুখটা সহ্য করতে পারো না? যখন ছোট ছিলে তখন তোমার এমন আচরণগুলো বড় হয়ে ঠিক হয়ে যাবে ভেবে বাধা দিতাম না, কিন্তু তুমি আমাকে ভুল করে দিল। বলেই ধপাস করে বসে পড়েন আসাদ সাহেব। সবাই দ্রুত এগিয়ে আসতে নিলেই আসাদ সাহেব বলে ওঠেন, সবাই যার যার রুমে যাও, আমি ঠিক আছি, এক্ষুনি ঘুমোতে যাব। কেউ আর কোনো কথা বললেন না। সকালে ডাইনিং টেবিলে চা নিয়ে আসাদ সাহেব বসে পেপারে চোখ বুলাচ্ছিলেন, এমন সময় নাফিজ এসে বলতে লাগলো, বড় আম্মু, আমি একটু কাজে বাহিরে যাচ্ছি, আর কাজ সেরে একটু বন্ধুদের সাথে দেখা করব, তাই ফিরতে লেট হতে পারে, তুমি কিন্তু চিন্তা করো না। তুমি কি সত্যিই স্কলারশিপটা কনফার্ম করে দিছো যাওয়ার জন্য? আসাদ: হ্যাঁ বড় আব্বু, আমি এখন এজন্যই ভার্সিটিতে যাচ্ছি, ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি আছে যেগুলা প্রিন্সিপাল স্যার ছাড়া সম্ভব না কনফার্ম করা। নাফিজ: ঠিক আছে, তুমি যেহেতু সহির করে নিয়েছো তুমি যাবে তো যাও, আমি আর যেতে না করব না, তবে চাই যেন ভালো একটা রেজাল্ট এর সাথে শীঘ্রই ফিরে আসো। মুখটা ভার করে। বড় আব্বু, তুমি শুধু দোয়া করো যেন আমি ভালো কিছু করতে পারি, ক্ষমা করে দিও বড় আব্বু, আমি আর ফিরব না এখানে। জানি তোমাদের অনেক খারাপ লাগবে, তবে তোমাদের দায়িত্ব আমারই থাকবে, আমি তোমাদের ছেলে হয়ে সবসময় থাকব, শুধু চোখের সামনে থাকতে পারবো না। তা না হলে যে আরেকজন কষ্ট পাবে তার অধিকার তো আমার চেয়ে বেশি তোমাদের ওপর। মনে মনে বলল কথাটা নাফিজ। আচ্ছা, এই নাও কার্ড, আসার সময় শপিং করে ফিরবে, প্রয়োজনীয় সবকিছু কিনে। কার্ডটা এগিয়ে দিতে দিতে বললেন আসাদ সাহেব। আমার কার্ড লাগবে না, শপিং করা আছে আমার, আর বড় আম্মু পরশুই আমায় টাকা দিয়েছিল, সেটাও খরচ হয়নি এখনো। নাফিজ: একদম চুপ, নিয়ে যা, এটা আর কোনো কথা না। আর হ্যাঁ, আমার তোমাকে কি বলে বকা উচিত? কাল যা কেয়া করেছে তারপর ও তুমি মুখ খুললে না কেন? ওর এত সাহস হয় কি করে তোমাকে এতিম বলার? আমি কি মরে গেছি তোমার বড় আম্মু? তার কথাটা মনে ছিল না তোমার? কি করে পারলে কেয়ার এমন সব কথা শোনার পরও ওকে কিছু না বলে থাকতে? থাক না বড় আব্বু, ও বুঝতে পারেনি কি বলে ফেলেছে। কি করে বলবো ওকে কিছু না চাইতেও যে ওর চোখের মাঝে হারিয়ে যাই আমি?
আমি দেখতে পাই তো আজকাল ওর চোখে আমার সর্বনাশ, আর তাই তো যত দ্রুত সম্ভব আমি সব ছেড়ে চলে যাব। তবুও যদি একটু খুশি হয় সে। বড় আব্বু আমি যাই এখন, রাতে তুমি অফিস থেকে ফিরলে কথা হবে। বড় আম্মু গেলাম আমি। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিলেন কবিতা বেগম, চোখে পানি টলমল, তাই সামনে আসছিলেন না। মায়ের চোখ তো তাই ছেলের কষ্টগুলো অনায়াসে দেখেছিলেন ছেলের চোখে। হোক না সে অন্যের গর্ভে লালন পালন তো তিনিই করেছেন। মন থেকে চোখ পর্যন্ত সবটাই পড়তে পারেন তিনি নাফিজের, তাই তো সবসময় দোয়া করেন মেয়েটাকে যেন কোনো রকমে বাঁধতে পারেন নাফিজের সাথে। এতে করে ছেলে মেয়ে দুজনই চোখের সামনে থাকত। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ করতে লাগলেন, আর আসাদ সাহেবও চলে গেলেন অফিসে। সারাদিনে কেয়াকে আর কেউ কিছু বলল না, তাই তার মন ও অস্থির, কেন কেউ কিছু বলল না। রাতে নাফিজ বাড়ি ফিরে জানালো বৃহস্পতিবার রাতে তার ফ্লাইট। আজ সোমবার আর মাত্র দুদিন পরই। তাই আসাদ সাহেব নাফিজকে ডেকে বললেন যেন তার বাবার সাথে একটিবার দেখা করে আসে। কিন্তু নাফিজ ডিরেক্টলি বলে দেয় তার বাবা শুধু তার বড় আব্বু, তাই আর কারো সাথে দেখার কোনো প্রশ্নই আসে না। বৃহস্পতিবার সকাল থেকে বড় আম্মু বারবার চেক করছেন নাফিজের কি নেওয়া হলো, কি বাকি রইল, আর রান্না সে তো এলাহি কাণ্ড। নাফিজের প্রিয় সব ধরনের খাবার তৈরি করেছেন আর ফাঁকে ফাঁকে অশ্রু বিসর্জন দিচ্ছেন। সন্ধ্যায় বড় আব্বু বড় আম্মু দুজনকে এয়ারপোর্ট নিয়ে যেতে হচ্ছে, কারণ তারা চায় যতক্ষণ সম্ভব ছেলেটাকে দেখবেন। নাফিজ যাওয়ার আগে বাড়ির দারোয়ান চাচা বুয়া সবার কাছ থেকেই বিদায় নেয়, শুধু বাকি থাকে কেয়া। একবার ভাবছে তার সাথে কথা বলে নিবে, আবার ভাবছে কেয়া রেগে যাবে। দোটানায় ভুগতে ভুগতে ঠিক করে কথা বলবে, অন্তত শেষবারের মতো একটাবার দেখে যাবে। যেই ভাবা সেই কাজ। নাফিজ কেয়ার রুমে যায় আর দেখতে পায় সে ঘুমিয়ে আছে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে কেয়ার পাশে হাঁটু গেড়ে বসে। বুঝতে পারে কেয়া গভীর ঘুমে আছে, তাই আস্তে করে বলতে থাকে, কেয়া মাফ করে দিস। আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই আর না, এবার সব সুখ শুধু তোর হবে। বাবা মা এবার শুধু তোরই থাকবে। নাফিজ নামের এই কাঁটাটা আর তোর জীবনে থাকবে না। খুব ভালোবাসি আমি তোকে, আর এই কথাটা আমি জীবনেও তোকে বলতে পারবো না, আমি জানি আর চাইও না তুই জানিস। কিন্তু আমি তোর থেকেও বেশি ভালোবাসি বড় আব্বু আর বড় আম্মুকে। তাই এমন কিছু কখনো করব না যাতে করে তাদের কোনো কষ্ট হয়। ভালো থাকিস। আল্লাহ হাফেজ বলে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল নাফিজ। রাত 10টা। নাফিজ, কবিতা বেগম, আসাদুর রহমান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে লাস্টবারের মতো। বড় আব্বু বড় আম্মুকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনে পা বাড়ায় নাফিজ, আর তখনই পিছন থেকে কেউ ডেকে ওঠে, নাফিজ, নাফিজ। পিছনে ফিরে অবাক সবাই, কারণ নাফিজের বাবা এসেছে। অবাক হয়েছে নাফিজ নিজেও, কারণ জন্মের এতগুলো বছরের মধ্যে মাত্র কয়েকবারই সে তার বাবাকে দেখেছে, তবে কখনো তার সাথে কথা বলেনি বা আদর যত্নও করেনি। দূর থেকে দেখেই চলে যেত, আজ প্রথম তার বাবার মুখে নিজের নাম শুনল। ঘৃণা, ক্ষোভ, রাগ, নাকি এত বছরে প্রথম বাবার চোখে নিজের জন্য মায়া দেখে বুক ফাটা আর্তনাদ করতে চাইছে বুঝতে পারছে না নাফিজ। চোখ দুটো জ্বলছে ভীষণ রকম জ্বালা, কিন্তু সে চাইছে না প্রকাশ করতে এই মুহূর্তে কোনো কিছুই। আপনি এখানে কেন এসেছেন? নাফিজ, আমায় ক্ষমা করে দে বাবা, আমি যা। পুরো কথা শেষ না করতে দিয়ে নাফিজ বলে উঠল, বড় আব্বু আমার লেট হয়ে যাচ্ছে, আসছি আমি, তোমরা নিজের খেয়াল রেখো। আর ওনাকে বলে দিও যাকে আমি চিনি না জানি না তার সাথে ক্ষমা করা না করার প্রশ্নই আসে না। আল্লাহ হাফেজ বলেই যখন সামনে ফিরবে তখন মনে হলো সামনে একজোড়া পরিচিত চোখ তার দিকে তাকিয়ে আছে খুব অভিমানী দৃষ্টিতে।
সে আর কেউ না কেয়া এতক্ষণ ধরে আড়াল থেকে দেখছিল, হয়তো ভেবেছিল কেউ দেখবে না, কিন্তু না, নাফিজের চোখে আটকা পড়ল আর নাফিজও উচ্ছল হয়ে নিজের গন্তব্যে পা বাড়ায়। কানাডা। দুদিন পর সকাল 1030 প্রফেসর লিয়ের সামনে নাফিজ তার হোস্টেল রুম আর যাবতীয় থাকার বিষয়ে কিছু ডকুমেন্টস জমা দেয় এবং প্রয়োজনীয় কথাবার্তা কমপ্লিট করে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। ভুলবশত গ্রুপে এন্ট্রি নেয় আর তখনই বাধে বিপত্তি। হেই স্টপ, একটা মেয়ে দেখতে বাংলাদেশি, ইন্ডিয়ান টাইপ। মি? নাফিজ প্রশ্ন করে মেয়েটিকে। ইয়াহ, আর ইউ নিউ কামার হেয়ার? মেয়েটি। ইয়েস, এনি প্রবলেম? ইউ ফ্রম? মেয়ে। বাংলাদেশে, নাফিজ। ওহ, আইসি, নাম কি তোমার? নাফিজ রহমান। তুমি ও বাঙালি? হ্যালো মিহোয়াটেবার, তুমি বলছো কেন? আপনি করে বলবে, আর আমার সাথে অবশ্যই রেসপেক্টের সাথে, আন্ডারস্ট্যান্ড? আর হ্যাঁ, এখানে নিউ কেউ আসলে তাকে কিছু রুলস ফলো করতে হয়, এটিটিউডের সাথে কথাগুলো বলল মেয়েটি। আপনি কে জানতে পারি? আসলে আমি স্কলারশিপ ফর্মের কোথাও এমন কোনো রুলস লেখা পাইনি, আর না ওতে লেখা ছিল এখানে আসার পর আমার কোনো মিসহওয়াটেবার এর কথা মেনে চলতে হবে। নাফিজ। হেই ইউ মিস্টার। নাফিজ মেয়েটিকে থামিয়ে দিয়ে বলল, নাফিজ রহমান নাম আমার। তারপর বলেন, কি রুলস? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নাফিজ, কারণ তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে আর সে এখনও কনফার্ম না এটাই তার ক্লাস কিনা। কাউকে জিজ্ঞেস করার ও সুযোগ পায়নি, তার আগেই মেয়েটি এমন পথ আটকে দাঁড়িয়েছে। এনিওয়ে, এখানে একটা রুলস আছে, নতুন কেউ আসলে পুরনোদের থেকে একটা টাস্ক দেওয়া হবে আর নতুনকে তা পূরণ করতে হবে। এতক্ষণ ধরে নাফিজ আর মেয়েটির মধ্যে যত কথা হয়েছে তার কিছুই বুঝতে পারেনি ক্লাসের বাকিরা, তাই সবাই এবার একসাথে বলে উঠল কি কথা হচ্ছে ওদের মধ্যে। এজন্য মেয়েটি আগে সবাইকে বলল সে পরে ডিটেলস বলবে, এখন এই নতুন ছেলেটিকে যা বলবে তা করতে দিক। কি করতে হবে? নাফিজ। বেশি কিছু না বলে মেয়েটি করিডোরে একটু সামনে দাঁড়ালো, তারপর বলল, এখান থেকে প্রথম যে মেয়েটি তোমার সামনে দিয়ে যাবে সেই মেয়েকে তোমার লিপ কিস করতে হবে। বলে মেয়েটি সেখান থেকে নাফিজের সামনে এসে বলল, গেট রেডি, কয়েকটা মেয়ে আসছে এদি। মেয়েটি আর কথাটা পুরো বলতে পারল না, তার আগেই সে তার ডান হাত দিয়ে মেয়েটির কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে বাম হাত দিয়ে মেয়েটির চুলগুলো মুঠোয় বন্দি করে নিজের ঠোঁটে মেয়েটির ঠোঁট পুড়ে নিল আর পুরো 5 মিনিট পর ছাড়ল। মেয়েটি মুহূর্তেই চোখ দুটো বড় বড় করে ফেলল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে সামনে থাকা কেউই কিছু বুঝতে পারল না, সবাই শুধু অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। যখন হুঁশ এলো, মেয়েটি রাগী চোখে নাফিজের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলতে লাগল, দেখে নিব তোমাকে আমি, ইডিয়ট, ব্লাডি চিপ। নাফিজ মেয়েটির আঙুলটা ধরে বলতে লাগল, এই যে মিস হোয়াটেভার টাস্ক ছিল ওখান থেকে, করিডোরের দিকে দেখিয়ে, যে মেয়ে প্রথম আসবে তাকে কিস করতে হবে, আর আমার দেখা তুমি প্রথম আসলে তাই তোমাকে করে দিল। আমার এতই যদি শখ হয় কিস পাওয়ার তো এমনিতেই বলতে পারো, করে দিব, এনিটাইম তোমার কষ্ট করতে হবে না। বলে মেয়েটির আঙ্গুল নিচের দিকে নামিয়ে সে ক্লাসে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এটা কোনো ডিপার্টমেন্ট? তারপর জানে পারল এইটা ডিপার্টমেন্ট সেম, বাট এটা তার জুনিয়রদের ক্লাস, আর মেয়েটি সহ বাকি সবাই বুঝতে পারল নাফিজ সিনিয়র ব্যাচের। নাফিজ দুপুরে ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হওয়ার পথে দেখতে পেল সকালের মেয়েটি একটি গাড়িতে উঠে বসল। এতক্ষণে নাফিজ মেয়েটির দিকে ভালো করে দেখল, গায়ের রং হলদে ফর্সা, চেহারাটা গোলগাল, চোখে সানগ্লাস, চুলগুলো কার্ল করা, হাইট ও পারফেক্ট, শুধু পোশাকটাই বেমানান লাগছে নাফিজের চোখে। কারণ শর্ট স্কার্ট পরনে, যার কারণে হাঁটুর ওপর অবধি ফর্সা পা দুটো অকপটেই দেখা যাচ্ছে। সন্ধ্যায় হোস্টেলে বসে নাফিজ তার নতুন সিমটার সংযোগ চালু করেই প্রথমে বড় আম্মুর নাম্বারে ডায়াল করে, কিন্তু নাম্বারটা বন্ধ পায়। তারপর বড় আব্বুকে কল দেয়, সেখানে কাঙ্ক্ষিত নাম্বারটি বিজি পায়। অনেক সময় চিন্তা করার পর এক প্রকার বাধ্য হয়েই কল দেয় কেয়ার নাম্বারে। কলটি ডায়াল হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভড হয়ে যায়, যেন সে এই কলটিরই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাই তো বাজতেই ধরে ফেলে।
হ্যালো কেয়া, কেমন আছো? সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য, আসলে বড় আম্মুকে কল পাচ্ছিলাম না তাই তোমাকে করতে হলো। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত বলতে হবে না, আমি এমনিতেও জানি তুই কথা বলার জন্য, আর যাই হোক আমাকে কল দিবি না। কেয়া, কেমন আছো? বড় আব্বু বড় আম্মু কেমন আছে? ভালো আছে, তুই চিন্তা না করলে ও চলবে, আম্মু বাসায় নাই, শপিং এ গেছে। আর আব্বু অফিসে। অনেকটা রেগে গিয়ে। আচ্ছা, বড় আম্মুকে বলো আমি ভালোভাবেই পৌঁছেছি, হোস্টেল ক্লাস সবই জয়েন করেছি, আম্মু যেন আমায় নিয়ে চিন্তা না করে। ভালো থেকো, আল্লাহ হাফেজ বলেই নাফিজ কলটা কেটে দিল। বড় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। কি এমন অন্যায় করেছিল সেদিন, সে তার অনুভূতিগুলো কেয়ার সামনে তুলে ধরে ভাবতেই অতীতে ডুব দিল নাফিজ। অতীত আজ কেয়ার কলেজের শেষ দিন, ফেয়ারওয়েল, তাই কেয়া ও তার ক্লাসের সব মেয়েরাই শাড়ি পরবে প্ল্যান ও করেছিল। ও তাই কেয়া শাড়ি পরে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল, তখনই রুমের পাশে যাওয়ার সময় নাফিজের চোখ দুটো আটকে গেল কেয়ার ওপর, আর মনে হলো এ যেন কোনো অপ্সরী অথবা কোনো রূপকথার রাজকন্যা, যার সৌন্দর্যের কাছে সব কিছুই যেন ফিকে। পরক্ষণেই ভাবে ভুল করছে সে, কেয়ার দিকে এভাবে তাকানোর কোনো অধিকার বা দুঃসাহস তার নেই, তাই নিজের চোখ দুটোকে সংযত করতে সেখান থেকে চলে গেল সে। আর এই কিছু মুহূর্তের ঘটে যাওয়া কোনো কিছুই চোখ এড়াল না তার, সে ও বোধ হয় এমনটাই চাইতো বোঝার পর থেকে, তবে কখনো বুঝতে দিতে চায়নি নিজে থেকে। কেয়া তো চাইতো এই 6 ফুট লম্বা বডি বিল্ডার ছেলেটা যেন তাকে কখনো নজরবন্দি করে, নিজে থেকেই যেন কখনো সামনে এসে দাঁড়াবে আর বলবে, কেয়া আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমার মায়ে পড়েছি, তুমি কি হবে আমার সেই মায়ার বাঁধন? যে বাঁধন চাইলে ও আমি কেন পৃথিবীর কোনো শক্তিই ছিঁড়তে সক্ষম হবে না। কিন্তু না, এই ছেলেটা কখনোই তার দিকে 2 মিনিট ঠিকমতো তাকায় ও না, যেন তাকালেই কোনো অন্যায় হয়ে যাবে। এগুলো ভাবতে ভাবতেই বেরিয়ে যায় কেয়া। দুজন একই জায়গায় পড়াশোনা করলে ও কখনো একসাথে যায় না। গেটে প্রবেশের দক্ষিণ দিকটায় কলেজ ভবন, তার সামনে খোলা মাঠ, বড় বড় 2-1টা গাছ যেখানে বসে আছে কলেজের স্টুডেন্টসরা, আর উত্তর আর পূর্ব দিকটায় ভার্সিটির বিশাল বিশাল ভবন। নাফিজ আর তার কিছু বন্ধু মিলে একটা গাছের নিচে বসেই আড্ডা দিচ্ছিল, এমন সময় কলেজের একটা মেয়ে আসলো, শাড়ি পরা, খোপায় সাদা গাজরা ফুল, চোখে কাজল আর মুঠো ভর্তি রেশমি চুড়ি, সব মিলিয়ে সত্যিই অনেক সুন্দর মেয়েটা। সব বন্ধু মিলে যখন মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাবার চেষ্টায় ছিল নাফিজ, তখন তার দৃষ্টি নিচু করে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। আর এই ব্যাপারটাই মেয়েটি তার এই মাত্র উপস্থিত হওয়া বাবাকে দেখালো। বাপি, আমি বলেছি না নাফিজ সবার থেকে আলাদা, নম্র, ভদ্র আর শান্ত স্বভাবের, ঠিক এই জন্যই আমি তাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনেই নাফিজ মেয়েটির দিকে এক পলক তাকালো, কিন্তু পরিচিত কেউ বলে হচ্ছে না তার। হ্যালো ইয়াংময়ান, তুমি যদি বিজি না থাকো তবে কিছু কথা ছিল তোমার সাথে। মেয়েটির বাবা। আসসালামু আলাইকুম। জি বলুন। নীরা, আমার মেয়ে এই কলেজে ভর্তি হবার পর থেকেই আমাকে তোমার সম্পর্কে বলতো। তার ধারণা সে তোমাকে ভালোবেসে ফেলেছে, আর এই কথাটা সে আমাকে প্রায় 1.5 বছর ধরে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি তার আবেগ, বয়সের দোষ ভেবে কখনো গুরুত্ব দেইনি। নাফিজ এবার যথেষ্ট অপ্রস্তুত ফিল করেছে। সে মাথা নিচু করেই বলল, আঙ্কেল সরি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সাথে সাথেই মেয়েটি ঝাঁঝিয়ে উঠল, এই কি বুঝতে পারছ না? আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা 1.5 বছর ধরে বলার চেষ্টা করছি, সাহস হচ্ছিল না, তাই আজ আমার বাপিকেই সাথে করে নিয়ে আসছি, যেন বাপি একেবারে বিয়ের ডেট ফিক্সড করে যেতে পারে। এবার বল রাজি কি না? একদমই কথাগুলো বলে মেয়েটি চুপ হল। সবাই হতবাক, কি হচ্ছে এখানে? এমন ঘটনায় অনেক মানুষও জড়ো হয়ে গেল, আর নাফিজ আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। শুধু এখানে জমা হওয়া এককনের চোখে আগুনের ঝড় উঠে গেল, বাকিরা তো ফ্রি সিনেমা দেখায় ব্যস্ত।
নাফিজের নজর পড়ল সবার পেছনে থাকা কেয়ার দিকে। তার নজর পড়তেই কেয়া রেগে চলে গেল সেখান থেকে। এরপর অনেক কথা বলে বুঝিয়ে বিদায় করল মেয়ে আর তার বাবাকে। তবুও যাবার সময় মেয়েটির বাবা তাকে মেয়ের জামাই হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে যান। দুপুরের পর ফেয়ারওয়েল শেষে কেয়া বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির সামনে যায়, তখনই নাফিজ এসে সামনে দাঁড়ায়। কেয়া, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি কি 2 মিনিট আমার কথাটা শুনবে? নাফিজ। কেয়ার সকালের ঘটনা মনে পড়ে গেল আর মুহূর্তেই তার প্রচুর রাগ হল। সে নাফিজকে কিছু বলতে না দিয়ে নিজেই শুরু করল, কি বলবি? সকালে যা করেছিস সেগুলো কি ভেবেছিস তুই? তোর গার্লফ্রেন্ড আর তার বাবাকে কলেজ ক্যাম্পাসে কি কি ড্রামা করিস সেগুলো গিয়ে আব্বুকে বলে দিব এই ভয় আছিস? আমার বাবার খেয়ে পরে ভার্সিটিতে এসে মেয়ে নিয়ে প্রেম করে ঘুরে বেড়াস, সেগুলো বলে না দেই সেই ভয় আছিস? তোর মতো ছোট লোক ভিখারি একটা এর চেয়ে বেশি কিছু পারে না, সেটা সবাই জানে, আমার বলার প্রয়োজন নেই। তবে ভয় পাস না, আমার আব্বুর চোখে দায়িত্বের পট্টি লাগানো, তাই তোর কুকীর্তি বললেও মানবে না। বলেই কেয়া গাড়িতে করে চলে গেল আর নাফিজ ঠায় দাঁড়িয়ে রইল। এতক্ষণে কেয়ার চেঁচিয়ে বলা কথাগুলোতে অনেকগুলা ছেলেমেয়েই জড়ো হয়ে গিয়েছে। নাফিজ হাতের মুঠোয় রাখা গোলাপটাকে মুষ্টিবদ্ধ করে চেপে ধরল, সাথে কাটার আঘাতে হাতটা চিরে রক্ত বের হতে লাগল। এই গোলাপটা ছিল কেয়ার জন্য, কারণ নাফিজ আজ তাকে ভালো লাগার কথা বলতে চেয়েছিল। কিন্তু না, ভাগ্য এতটাও সদয় না তার উপর। মিনাফিজ, আপনার কল এসেছে হোস্টেল সুপারভাইজার এর কাছে। হঠাৎ হোস্টেল গার্ডের ডাকে বর্তমানে ফিরে এলো নাফিজ। চোখটা ঝাপসা হয়ে আছে, 2 ফোঁটা জল ও চিকচিক করছে চোখের কোণে। চোখ মুখ মুছে নাফিজ চলে গেল সুপারের কাছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে, কিরে তুই ফোন ধরছিস না কেন? সেই কখন থেকে কল করছি, তোর বড় আম্মু অস্থির হয়ে আছে 2 দিন ধরে। বড় আব্বু? সরি বড়াব্বু, আসলে এখানে পৌঁছে হোস্টেলে ওঠা ভার্সিটির কিছু ফর্ম এগুলো নিয়ে একটু ঝামেলায় ছিলাম আর আজ ক্লাসও করতে হয়েছে। কেমন আছো তোমরা? আমি কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমাদের পাইনি। কেয়ার সাথে কথা হয়েছিল। নাফিজ, আমরা ভালো আছি রে, তোকে খুব মিস করছি। তোর বড় আম্মু তো যখন তখন কান্না জুড়ে বসে। তুই ঠিক আছিস তো? আর তোর যত দ্রুত সম্ভব তুই তোর কার্ড নে, আর যখন যা লাগবে আমাকে কলে না পেলে ইমেইল করে দিবি। তুমু বড় আম্মুকে বোঝাও আমি একদম ভালো আছি, আর কান্না যেন না করে বলবে আমার জন্য দোয়া করতে, আমি যেন ভালো কিছু করেই ফিরতে পারি। হুম বাবা, ভালো থাকিস, নিজের যত্ন নিস। বাই। পরদিন, আম্মু আমি গেলাম, আজ ফিরতে লেট হবে, ভার্সিটি থেকে সোজা শপিং এ যাব। কেয়া, আজকে আবার কিসের শপিং? তোর গত সপ্তাহেই তো কত কিছু কিনলি। কবিতা বেগম, উফ আম্মু, কালকে আমার বেস্টি সুমির গায়ে হলুদ ভুলে গেলে তুমি। কেয়া, তো বিয়েতে আমরাও যাব, তাতে তোর কেন শপিংয়ে যেতে হবে? গিফট তোর আব্বু কিনবে, আর আজ বিকেলে গেস্ট আসবে তোকে দেখতে, তাই আজ ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই। বরং একটু পার্লারে যা। কবিতা বেগম, আমাকে রাগিও না, কে বলেছে আমাকে দেখতে আসতে? আমি কি বলেছি বিয়ে করব এখন? না, কি বলেছি পড়াশোনা করব না? চিৎকার করে। আমাকে কেন শোনাচ্ছিস? তোর আব্বুকে বল, উনিই বলেছেন মেহমানকে আসতে। আমি আজকে বাড়িতেই আসব না, দেখি কাকে দেখাও তোমরা। নাফিজকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি, কাউকে না, ওই ফকিরটাকেই বিয়ে করব। অন্য মেয়ের থেকে প্রপোজাল পাওয়া সব বের করব। বিয়ে আমার হবে তো ওই হারামিটার সাথেই, না হলে আমার নাম ও কেয়া রহমান না। মনে মনে। কানাডা। হ্যালো মি নাফিজ। হাই মিশো, হোয়াটেভার। হোয়াট রাবিশ। এনিওয়ে আমি এনা, আমার বাপি এই কলেজের লেকচারার। তো আমি কি করতে পারি মিসানা? নাফিজ, সরি, হাতটা সামনে এগিয়ে, কালকের জন্য আসলে আমরা তোমাকে আমাদের ব্যাচের মনে করে এমনটা করছিলাম।
পরে জানতে পারলাম তুমি সিনিয়র ব্যাচের। এনা, সরি নো নিড কোজ, আজকাল রেগিং করাটা কমন ব্যাপার। আর সরি যা কাল আমি করেছি আসলে রাগের বশে করে ফেলেছি, এমনিতেই লেট এসেছি, তার ওপর আবার কাল প্রথম দিন ছিল আর ডিপার্টমেন্ট হলো কোনো কিছুই আমার চেনা নয় তাই। নাফিজ, ইটস ওকে, আমিও জাস্ট শকড ছিলাম কারণ কোনো ছেলের সাহস হয়নি আজ পর্যন্ত আমাকে টাচ করার। আর তুমি? ব্লাশিং। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, হাত এগিয়ে দিয়ে। নো, এতটা ফাস্ট হওয়ার দরকার নেই, সময় হলে ফ্রেন্ড হয়ে যাব বলেই চলে গেল নাফিজ। আর এনা অনেকটা অপমানবোধ করল এমন বিহেভে। সন্ধ্যায় শপিং করে কেয়া বাসায় ফিরে অবাক, কারণ ড্রয়িং রুমে বসা মেহমানদের মধ্যে বসা তার একমাত্র শত্রু জাহিন। জাহিন আহমেদ সন অফ আশরাফ আহমেদ, যে কিনা কেয়ার বাবার বিজনেস খাতে ঘনিষ্ঠ বন্ধু। সোফায় বসা জাহিন আর তার ফ্যামিলিকে দেখে কেয়ার বুঝতে বাকি রইল না যে এরাই মেয়ে দেখতে আসছে। কেয়া মামনি এদিকে আসো তো। আসাদুর রহমান, কেন আব্বু? আমি তো বাহিরে থেকে আসছি, ফ্রেশ হয়ে আসছি। কেয়া, মেয়ের এমন জবাবে অগ্নিদৃষ্টিতে তাকালেন আসাদ সাহেব মেয়ের দিকে, তবে সামনে মেহমান থাকায় তেমন কিছু বলতে পারলেন না। আর কেয়া ও সোজা ওপরে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকেই রাগে হাতে সব শপিং ব্যাগগুলো আছড়ে ফেলে দিল আর ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নিচে বসে পড়ল। খুব মনে পড়ছে নাফিজকে তার। কখনো তো ভালো মুখে একটা কথাও বলতো না সে নাফিজের সাথে, তবে আজ কেন মনে হচ্ছে একটু কথা বলার দরকার। খুব কান্না পাচ্ছে, কান্না করছে ও সে। এভাবেই ৩০ মিনিটের মতো শাওয়ারের নিচে বসে রইল কেয়া, তারপর দরজায় করাঘাত শুনে বেরিয়ে আসে। দরজা খুলে দেখে কাজের বুয়া দাঁড়িয়ে আছে নিচে, তাকে ডাকা হয়েছে। কেয়া ৫ মিনিট পর নিচে নেমে এলো। কেয়া জাহিনকে নিয়ে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসো, অনেকক্ষণ ধরে বুড়োদের মাঝে বসে বোর হচ্ছে। কেয়ার বাবা, না না আঙ্কেল, আমি মোটেও বোর হচ্ছি না, তবে ছাদে ঘোরাটা মন্দ লাগবে না বলেই মুচকি হাসল। কেয়া ও বাধ্য হয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল আর পিছন পিছন জাহিন ও নাফিজ। ফ্রি আছো? না, না, আমার আরও একটা ক্লাস আছে। নাফিজ, ওহ ওকে, ওয়েট করছি। না, ফর হোয়াট? নাফিজ, একটু তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। না, কে তুমি? নাফিজ, হোয়াট? না, বাংলা বোঝ না? ও তুমি তো আবার ক্যানাডিয়ান, বাংলা বুঝবে কি করে? ইংলিশ নিশ্চয়ই বুঝবে। হু আর ইউ? নাফিজ এবার বেশ রেগে গেল। ইউ স্টুপিড, আমার সাথে ফাজলামো করছো এই এনার সাথে? কাজটা খুবই খারাপ করছো, মনে রেখো। না, ওকে রাখবো, আমার মেমোরি যথেষ্ট স্ট্রং। নাফিজ এবার এনার রাগ চরম পর্যায়ে চলে গেল। আমি তোমার সাথে ভালোয় ভালোয় বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু শত্রুতা করে নিলে। খুব শীঘ্রই তুমি নিজের করা শত্রুতাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল মনে করে পস্তাবে। বলে এনা তার ফ্রেন্ডসদের নিয়ে চলে গেল। এতটুকু একটা মেয়ে আমাকে শত্রুতা দেখাতে আসছে বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নাফিজ। কেন যেন এই মুহূর্তে তার কেয়াকে দেখতে খুব মন চাচ্ছে, কিন্তু দেখতে পারবে না ভেবে আরও অস্থির লাগছে। আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না কেয়া? জাহিন, দৃষ্টি সুন্দর রাখলে আকাশ কেন, পুরো দুনিয়াটাই সুন্দর লাগে। কেয়া, আর তাই তো আমার সুন্দর দৃষ্টির কারণে তুমিও এত সুন্দর। জাহিন, আর সত্যিই যদি এমনটা হয় তাহলে আমি আমার সৌন্দর্যটাকেই ঘৃণা করব। কেয়া, আমি আমার সুন্দর মন দিয়ে তোমার ঘৃণাটাকে সরিয়ে দেব। জাহিন, সেগুড়ে বালি,
বলেই কেয়া একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তুমি যতটা ঘৃণা করবে আমায় ততটাই ভালো ও বাসবে দেখে নিও জাহিন। সেই ঘৃণাটাই তো নেই, তোমার প্রতি ভালোবাসাটা কোথা থেকে আসবে? কেয়া, জোর করে বাসিয়ে নেব ভালো, তুমি শুধু একবার কবুল বলো জাহিন। এজন্যই তো তুমি ভালোবাসার অযোগ্য একটা মানুষ। বিয়ে তো যাকে ইচ্ছা করা যায়, কিন্তু ভালোবাসাটা সবার জন্য আসে না। কেয়া, ইউ নো মমো, ছেলেটা অ্যাটিটিউড দেখায় খুব। দুদিন ধরে জয়েন করে প্রফেসরদের চোখের মণি হয়ে গেছে, আর ক্যাম্পাসে ও সিনিয়র জুনিয়র সবাই ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্যই উঠে পড়ে লেগেছে। কতটা ট্যালেন্টেড হলে কেউ বিদেশে এসে দুদিনেই এত বেশি পপুলার হতে পারে? আর আমার ও কেন জানি ওর সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছে, কিন্তু ওই স্টুপিডটা আমাকে সহ্যই করতে পারে না। কথাগুলো এনা তার মায়ের সাথে বলছিল। এনার মা অনামিকা বেগম মনে প্রাণে একজন খাঁটি বাঙালি। শুধু স্বামীর প্রফেশন আর ইচ্ছের মূল্য দিতে তাকে প্রবাসী জীবন কাটাতে হচ্ছে, আর সাথে একমাত্র মেয়েকে ও দিন দিন উগ্র আর ক্যানাডিয়ান কালচারের সাথে মিক্স স্বভাবী মানুষ হতে দেখছে। নাফিজ প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য একটা মলে এসেছে হোস্টেলেরই একটা ছেলেকে নিয়ে। কেনাকাটার ফাঁকে নাফিজের চোখ আটকায় একটা স্কাই ব্লু শার্টের ওপর। সে ভাবল এটা নিয়ে যাবে, তাই সে শপের দিকে পা বাড়ায় আর সাথে সাথেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আর মেয়ের হাতে থাকা সবটা কোল্ড কফি নাফিজের ওপর পড়ে। হোয়াটস ইউর প্রবলেম? ম্যাচুপ হয়ে যায় মেয়েটি। আম সরি বলেই মেয়েটির দিকে তাকায় নাফিজ। এনা, নাফিজ তুমি? একসাথেই বলে ওঠে দুজন। মানে আবার ও ঝগড়া হবে রিডার্স? হ্যাঁ, আমি তোমার কোনো সমস্যা? নাফিজ, অবশ্যই সমস্যা। মেয়ে দেখলে কি নিজেকে সামলাতে পারো না? গায়ে লাগার কি অভ্যাস আছে তোমা? এনা, ওহ মিসহওয়াটেবার দেখে চলতে পারো না? নিজে এসে গায়ে পড়ো আর আমাকে বলো গায়ে লাগার অভ্যাস আছে। নাফিজ, আমার চোখ ঠিক আছে, আমি দেখেই চলি, তুমি কেন ইচ্ছে করে গায়ে পড়লে? চিৎকার করে বলতে লাগলো এনা। এবার নাফিজের ও রাগ চড়ে গেল। সে ও চিৎকার করে ওঠে, কেমন দেখো, এই চোখ দিয়ে 6 ফুট লম্বা একটা মানুষ চোখে পড়ে না? একদম বাজে কথা বলা বন্ধ করো। সুন্দরী মেয়ে দেখলেই যে নিজেকে কন্ট্রোল করতে পারো তা আমার খুব ভালো করেই জানা আছে। এনা, আমি কি পারি না পারি তা আমার ভালো করেই জানা আছে। প্রবলেম তো তোমার ভার্সিটিতে বন্ধু হতে উঠে পড়ে লেগেছিলে, যেই মানা করে দিলাম অমনি এখানে এসে সিন ক্রিয়েট করছো, ফাজিল মেয়ে কোথাকার। নাফিজ, ইউ ইডিয়ট বলেই এনা নাফিজকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠায়, আর নাফিজ খপ করে তার হাতটা মুচড়ে ধরে। ফলস্বরূপ এনা ঘুরে যায় আর এনার হাতটা পিঠের দিকে যায়। এনার পিছন এবার নাফিজের সামনে, আর এনা হাতটা নাড়াতে চেয়ে ও পারছে না, এতটাই শক্ত করে ধরেছে নাফিজ। প্রচণ্ড ব্যথা লাগছে, তবুও প্রতিক্রিয়া দেখাচ্ছে না। সে শুধু অনুভব করছে নাফিজের নিঃশ্বাস যা এনার কাঁধে পড়ছে। নাফিজ তো বলেই যাচ্ছে কত কিছু, কিন্তু এনার হুঁশ নেই এগুলো শোনার। সে শুধু অনুভব করছে তার হৃৎপিণ্ডের গতিবিধি ক্রমেই বেড়ে চলছে। কিছুক্ষণ পর যখন নাফিজ খেয়াল করল এনা চুপ করে আছে, তখনই সে ধাক্কা দিয়ে এনাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল। এতক্ষণে হুঁশ এলো এনার, তবে সেটা বোধহয় সাময়িকের জন্য। দেখো, পুরো 40 মিনিট ধরে শপিং মলের ঘুরতে হচ্ছে তোমার কারণে, আর কত সময় লাগবে একটা টি শার্ট চুজ করতে? রেগে বলল এনা। একদম কথা বলবে না? কোল্ড কফি গায়ে ফেলতে কে বলছিল? আর ফেলেছ, তবুও সরি না বলে পুরো আধ ঘন্টা ওখানে দাঁড়িয়েই ঝগড়া করছ। আর তার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মলে। শেষ পর্যন্ত পুলিশের থেকে শাস্তি ও পয়ে গেলাম ফ্রিতে। অল ক্রেডিট গোজ টু ইউ মিসহওয়াটেবার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল নাফিজ। শাট আপ, জাস্ট শাট আপ মি। আমার দোষ দিচ্ছ কেন? নিজে চোখে দেখে চলতে পারো না? আসছো আমার দোষ দিতে।
হুহ। কিছুক্ষণ আগে যখন নাফিজ আর এনা তুমুল ঝগড়া শুরু করেছিল তখন মলে বর্ষর একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে মলের ম্যানেজার পুলিশ ইনফর্ম করে, কিন্তু তবুও যখন দুজন থামার নাম নিচ্ছিল না বাধ্য হয়ে ফাঁকা ফায়ার করে ভয় দেখায়। তারপর দুজনের থেকে ঝগড়ার শুরুটা শুনে পুলিশ নিজেই কিছুক্ষণ স্তব্ধ থাকে যে সামান্য একটা ধাক্কার জন্য ও এমন কিছু হতে পারে। তারপর শাস্তি স্বরূপ দুজনেকে এক হ্যান্ডকাপে লক করে ছেড়ে দেয় আর বলে যতক্ষণ দুজনের শপিং শেষ না হবে এভাবেই বাধা থাকবে, আর পুলিশ সিকিউরিটি রুমে বসে সিসি ক্যামেরায় নজর রাখবেন, আবার যদি কোনো প্রকার ঝামেলা করে তাহলে থানায় নেওয়া হবে দুজনকে। বর্তমানে নাফিজ অনেক কষ্টে একটা টি শার্ট পছন্দ করে কিনেছে, কিন্তু তার মাঝে এনা আরেকটা শার্ট এগিয়ে দিয়ে বলল এটা ট্রাই করো। নাফিজ চোখ বড় বড় করে তাকাতেই এনা বলল ভেবো না, তোমার জন্য দেখতে বলছি, আমার বাড়ির দারোয়ানকে গিফট করব, সে দেখতে তোমার মতোই, তাই তুমি একটু ট্রাই করো। তোমার বাড়ির দারোয়ানের জিনিস আমি ট্রাই করব কেন? নাফিজ সাইজটা চেক করার জন্য। এনা নাফিজ আর কোনো কথা বাড়াতে চায় না, তাই প্রথমে ডান হাতটা ঢোকালো। বিপত্তি ঘটল তখন যখন বাম হাতটা ঢোকাতে যাবে, কারণ তার বাম হাতের সাথে এনার ডান হাত ও হ্যান্ডকাপে বন্ধ। শার্টের সাইজ আমার মাপে ঠিকই আছে, নিতে পারো। দারোয়ানের ও ফিট হবে বলেই নাফিজ কেয়ার দিকে এগিয়ে দিল ও হালকা পিঙ্ক কালারের শার্টটা। কেয়া তৈরি হচ্ছে সুমির গায়ে হলুদের জন্য, একটা লাল পাড়ের হলুদ জামদানি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, হালকা মেকআপ, চোখে গাঢ় মোটা করে কাজল, লাল লিপস্টিক, কানে ঝুমকোলতা দুল, খোপা করে সাদা গাজরা আর কপালে লাল মাঝারি সাইজের একটা টিপ, ব্যাস কমপ্লিট সাজ। আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিল কেয়া, তারপর যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই হঠাৎ গাজরাটা খুলে ঘাড়ের ওপর পড়ল আর চমকে যায় কেয়া। তখনই মনে পড়ল নাফিজের ডায়েরির মাঝের একটা পাতায় লেখা কিছু লাইন। মেয়ে, তুমি মায় ফেলে বাঁধতে চেও না আমায়। যদি বাঁধতেই চাও তবে এসো কভু লাল শাড়ি, কাজল আঁকা চোখ আর খোপা করে। আমি বাঁধব গাজরা তোমার খোপায়, তুমি তখন বেঁধো আমায় তোমার মোহে। মনে হতেই কেয়া মুচকি হাসল, আর তখন তার মা রুমে ঢুকে বোঝার চেষ্টা করছে কেয়ার ঠোঁটের কোণের এই হাসির রহস্য কি। নাফিজ মৃদু আওয়াজে বললেন কবিতা বেগম। কেয়ার ঘোর কাটল মায়ের মুখে নাফিজের নাম শুনে। তারপর বলল তুমি এখানে কখন এলে, আর ওই হারামিটার নাম কেন নিলে, কি করছে আবার? চুপ, অসভ্য মেয়ে, একদম বাজে ভাষায় কথা বলবি না। তোর বাপি গাড়িতে বসে আছে, আমরা হলুদে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, তোকে ডাকতে আসছিলাম। খুব রেগেই কথাগুলো বললেন কবিতা বেগম। কেয়া বুঝতে পেরেছে ভুল সময় সে নাফিজের নাম নিল, এখন আর কিছু নাফিজকে নিয়ে বললে মা মেয়ের মধ্যে তুফান শুরু হবে, তাই চুপ করে নিচে চলে গেল। গাড়িতে বসে আবার ভাবতে লাগলো আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার দিকে তাকিয়ে কখনো একটা কথাও বলতে পারে না? কই ভার্সিটিতে তো কত মেয়েদের ফ্রেন্ড, সে তারা তো সবাই সুন্দরী না? নাকি লোপা আপুই ঠিক নাফিজ তাকে মন থেকে ভালোবাসে, তাই তো এতটা ক্লোজ ফটোও আছে দুজনের মধ্যে। এমনিতে ও তো তারা স্কুল থেকে একসাথে ছিল, তারপর কলেজ, ভার্সিটি সবখানেই একসাথে তারা। আমার কি জাহান্নামে যাক, আমার জন্য নাফিজ শুধুই ভিখারি একটা। আমি কেন ভাবব তার কথা? হোস্টেলে ফিরে নাফিজটি শার্ট আর বাকি জিনিসগুলো চেক করছে সবকিছু ঠিকমতো কিনেছে কিনা। হঠাৎ আর ও একটা শপিং ব্যাগ চোখে পড়ল। আরে এটা তো ওই চুড়েল উপসেনার দারোয়ানের জন্য কেনা শার্টটা। ওর চিরকুট ও আছে সাথে। বাহ, দারোয়ানকে এত ভালোবাসা দেখিয়ে গিফট দেওয়া। দেখব নাকি কি লিখেছে চিরকুটে। না না, অন্যের জিনিস চেক করা ঠিক হবে না। ধুর, কি ভাবছি, এখানে কি আছে নাকি ওই চিপকু মেয়েটা, বলেই নাফিজ চিরকুটটা খুলল। খুব মানাবে তোমাকে পিঙ্ক কালারটায়, মিদারোয়ান।
লেখাটা পড়েই নাফিজের চোখ চড়ক গাছ। এই মেয়ে দারোয়ানকে ভালো টালো বাসে না তো আবার। হতে ও পারে, দেখতেই কেমন লুচি স্বভাবের মনে হয়, আর চরিত্রও তেমন। আমি ভাবতাম হয়তো পোশাকটাই বাজে পড়ে। যা খুশি করুক, আমার কি, তবে এটা কি করে দেব একে? ভার্সিটিতে নিয়ে গিয়ে দেওয়া ঠিক হবে না, সবাই কি ভাববে? কেয়া হলুদ থেকে ফিরে কেবলই চেঞ্জ করেছে অমনি মোবাইলটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে রিসিভ করল না। পরপর আরও 3 বার বাজল। এবার বিরক্ত হয়েই কলটা ধরল কেয়া। হ্যালো। কি খুব বিরক্ত করে ফেললাম বুঝি কল দিয়ে? জাহিন। তোমার কি মনে হয় মধ্যরাতে কাউকে কল দিবা আর সে খুশি মনে কল উঠাবে? কেয়া। তা কেন হবে? তবে কলটা যদি কারো হবু হাজবেন্ড করে তো খুশি হওয়ারই কথা। জাহিন। জাহিন, ভুল করে ও লিমিট ক্রস করো না, নয়তো আমি কতটা হিংস্র হব তুমি ভাবতেও পারবে না। অনেক রেগে চিল্লিয়ে কথাগুলো বলল কেয়া। ও মা, আমি তো ভয় কাঁপতে লাগলাম। কি হবে আমার এখন? আমি বাঘিনীকে খেপিয়ে দিয়েছি, এবার আর আমার রক্ষা নেই। জাহিন তাচ্ছিল্যের সাথে বলল কথাগুলো। একটু ভুল বললে আমি বাঘিনী না, তার চেয়েও বেশি হিংস্র। যতটা তুমি কল্পনায় ও আনতে পারবে না ততটাই হিংস্র। কেয়া। যেদিন আমি তোমায় কলেজে প্রথম দেখেছিলাম সেদিন তুমি তোমার ক্লাসের এক ছেলেকে হকি স্টিক দিয়ে ক্যাম্পাসে মেরেছিলে, শুধুমাত্র সেই ছেলে তোমার বান্ধবীকে বাজে কমেন্ট করেছিল বলে। সেদিন থেকেই তো এই জাহিন কেয়াকে হিংস্র বাঘিনী বলেছিল। আর তুমি জানো, তোমার এই রূপটাকে নিজের ছায়ায় আটকানোর জন্য সব ভয় ডরকে শেষ করে তোমার পিছনে লেগেছিলাম। জাহিন। আর ভুলটা সেদিনই করেছিলে, তাই তো গিফটও পেয়েছিলে গত বছর, ডান গালে 5 আঙ্গুলের ছাপ। কেয়া। একটু ভুল বললে 5 না 4 আঙ্গুলের ছিল ছাপটা। তবে হার মানিনি, এজন্যই তো এবার পুরো পরিবার সহ এসেছিলাম। জাহিন। এবারও ভুল করেছ, তবে এবার আমি তোমার ভুলটা শুধরে দেব। গুড নাইট, বাই বলেই কেয়া কলটা কেটে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুরো 15 মিনিট ধরে নাফিজ এনাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে শপিং ব্যাগটা হাতে নিয়ে। বুঝতেই পারছে না ভেতরে যাবে কি না। ভেতরে গেলে এনা বা তার ফ্যামিলি কিভাবে নেবে ব্যাপারটা? ক্লাসমেট হ্যারি থেকে অ্যাড্রেসটা নিয়েছিল, হোস্টেলের পাশে হওয়াতে 5 মিনিটের মধ্যেই এসে পড়েছে। কিন্তু ব্যাগটা ফেরত দেওয়ার জন্য বাড়ির ভেতরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে কলিং বেলে চাপল। একজন মধ্যবয়সী শ্বেতাঙ্গ মহিলা দরজা খুলে দিলেন। দেখে মনে হলো মেইড হবে হয়তো। পিছনেই আরও একজন মহিলাকে দেখতে পেলেন। দেখেই বোঝা যাচ্ছে বাঙালি হবে। আর অবাক করা বিষয়, পরনে সাদামাটা সেলোয়ার কামিজ। চেহারাটায় অনেকটা মায় ভরা। মহিলাটি নিজেই এগিয়ে এসে বললেন, তুমি কি নাফিজ? নাফিজ তো শকর, এটা কি করে সম্ভব? এই অচেনা মহিলা, এই অচেনা বিদেশের মাটিতে, যেখানে সে আসলোই কিছুদিন আগে, আর এ বাড়িতে তো এই প্রথম আসল। নাফিজের শত শত ভাবনায় ছেদ ঘটে। মহিলাটি আবার যখন বলল, তুমি কি নাফিজ? এনার ভার্সিটি ফ্রেন্ড। জি আন্টি, আমি নাফিজ, কিন্তু আপনি আমায় কিভাবে? ভেতরে আসো বলছি, আর আমি এনার মা। ওহ, আসলে আন্টি, এনা এইটা ভুলে ফেলে এসেছিল। শার্টের ব্যাগটা এগিয়ে দিয়ে, এটাই দিতে এসেছিলাম। আচ্ছা তুমি বসো তো আগে, পড়ে শুনছি সব বলেই মেইডকে বললেন কফি পাঠাতে। এখানে তো বাঙালি তেমন কেউ চোখেই পড়ে না। তোমাকে দেখে আমার কতটা খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। নাফিজ বসতে বসতে বলল, আন্টি একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করেন। মনে করার কি আছে, বলো কি বলতে চাও? অনামিকা বেগম। আপনি আমাকে দেখে কি করে চিনলেন? নাফিজ।
ও তোমাকে চিনব না? সে তো যেদিন থেকে তোমার সাথে পরিচয় হয়েছে সেদিন থেকেই তোমায় নিয়ে এত কথা বলেছে যে আমার বাড়ির মেইড পর্যন্ত তোমাকে চেনে, আর সেদিন তো তোমাদের একসাথে ফটো। আর বলতে পারলেন না তিনি, তার আগেই এনা আসে ড্রয়িং রুমে, আর এসব শুনতাই এনা রাগান্বিত চোখে তাকায় মায়ের দিকে। নাফিজও একটু হতচকিত হয়ে তাকায় এনার দিকে, পরক্ষণেই চোখ নামিয়ে নেয় এনার পোশাক দেখে। ছোট্ট জিন্স আর একটা ব্যাকলেস টপ পরা। মেইড কফি দিয়ে গেলে এনা ও তার মায়ের কথায় নাফিজ কফিটা শেষ করে বেরিয়ে যায় সেখান থেকে। তারপর থেকে এনা আর নাফিজের মধ্যে ঝগড়া জিনিসটা অনেক কমে যায় আর অনেকটা ফ্রেন্ডের মতোই থাকে। নাফিজ কিছুটা দূরত্ব রাখার চেষ্টা করে, কিন্তু এনার সেদিকে কোনো খেয়াল নেই। নাফিজ বুঝতে পারে এনা এই কিছুদিনের মধ্যেই অনেকটা ফুটবল হয়ে গেছে। কিন্তু নাফিজ তো চাইলে ও অন্য কারো প্রতি ফুটবল হতে পারবে না। তার মনটা তো অনেক আগেই ফুটবল হয়ে আছে কারো প্রতি। হোক না নাফিজ তার ঘৃণার পাত্র, হোক না তার ভালোবাসার অযোগ্য, কিন্তু সেই তো নাফিজের মনটার একচ্ছত্র অধিপতিনী। ওদিকে কেয়া আর জাহিনের বিয়ে নিয়ে কেয়ার বাবা অনেক সিরিয়াস হয়ে গেছেন, কারণ আশরাফ আহমেদ তার ছেলেকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে বিজনেসের চাপে ফেলতে চান, নয়তো তার পক্ষে এত বড় ব্যবসা একা সামলানো দায় হয়ে গিয়েছে। আর আসাদুর রহমান ও জাহিনকে হাতছাড়া করতে চান না মেয়ের জেদের জন্য। আর কবিতা বেগম গুমরে মরছেন নাফিজের কথা ভেবে। তিনি তো দেখেছেন নাফিজের চোখে কেয়ার আকাঙ্ক্ষা। আর নাফিজ তো তার সেই সন্তান যাকে তিনি জন্ম না দিয়ে ও মায়ের স্বাদ নিয়েছেন তার মাধ্যমেই। কিন্তু কেয়া ও তো নাফিজকে সহ্য করতে পারে না। অত শত ভাবনায় পাগল প্রায় কবিতা বেগম। নাফিজ রোজ কল করে কথা বলেন বড় আব্বু বড় আম্মুর সাথে, শুধু কথা হয় না তার মনের আকাঙ্ক্ষিত মানুষটির সাথে। কেয়া ও খুব চায় একটা বার কথা বলুক নাফিজ তার সাথে, কিন্তু কিভাবে বলবে? সে তো সবসময় নাফিজকে ছোট করে কথা বলেছে, সবসময় অপমান করেছে, তাহলে নাফিজকে কি করে বলবে একটু কথা বল আমার সাথে? দুজনের মনে দুজনের বিচরণ চলে, শুধু চলে না মনের বিরুদ্ধে গিয়ে দুজনে ভালোবাসি বলা। দুইটা মানুষ, দুইটা মন, দুই প্রান্তে থেকে ও একই দুঃখ নিয়ে জীবন কাটাচ্ছে। পড়ালেখার পাশাপাশি বন্ধু আড্ডা সবকিছুই আজকাল খুব ভালো চলছে নাফিজের। জাহিনের রোজ রোজ কল করা, বাবার সাথে প্রায় বিয়ে নিয়ে কথা কাটাকাটি আর নাফিজকে মিস করা, এসব নিয়ে খুব বাজে সময় কাটছে কেয়ার। দুই সন্তানের চোখের ভাষা, মনের খবর বুঝতে পেরে ও কিছুই করতে পারছেন না তিনি, এর চেয়ে বড় অপারগতা বোধ আর কিছুই নেই দুনিয়ায়। এরই মধ্যে কয়েকদিন নাফিজের সাথে কথা বলার সময় এনাকে দেখেছেন তিনি নাফিজের পাশে। এজন্য মনটা বড্ড খচখচ করছে তার, এই ভেবে নাফিজ কেয়াকে ভুলে যাবে না তো। তিনি তো চান কেয়ার সাথে নাফিজের বিয়ে হোক, অন্তত দুজনই তার বাড়িতে তার চোখের সামনে থাকবে। তবে নাফিজ যদি অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তবে তিনি রাগ করবেন না, আগেই ঠিক করেছেন। চলবে।